जिंदाबाद महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद बीजेपी 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 जिंदाबाद वंदे मातरम भारत माता की भारत माता की উপস্থিত রয়েছেন উত্তম
তাপস ঘোষ, মৌ গুপ্তা, রূপম ব্যানার্জি, সঞ্জীব ওরাং, পলি দেবনাথ এবং অনল বিশ্বাস, রবিশঙ্কর সিং, দেবকুমার ঘোষ, মানব দে, শৈলেন্দ্র সিং, অশোক কুমার বর্মা, অরূপ সিংহ রায়, সুশান্ত বালা, পল্লবকান্তি দাস। আবার বলছি, আপনারা যারা যারা এখানে ডিস্টার্ব করছেন, পুলিশ এখানে ঢুকতে বাধা দিচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি আটকাচ্ছে, দয়া করে যারা ভলেন্টিয়ার আছেন তারা আপনারা দেখুন বিষয়টা, যে পুলিশ বারবার করে আমাদের এখানে যারা আসতে চাইছেন তাদেরকে বিভিন্নভাবে বাধা দিচ্ছে, তাদের গাড়ি আটকাচ্ছে এবং এখানে ঢোকার জন্য তাদের সহযোগিতা করছে না। আমি এখন আমাদের রাজ্য কমিটির সদস্য তাপস ঘোষকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি। আর কিছুক্ষণের মধ্যেই ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের মধ্যে উপস্থিত হবেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠন মহামন্ত্রী অমিতাভ চক্রবর্তী মহাশয়, যারা সামনে এসছেন, চেয়ার পাতা আছে। যে সকল কর্মী সমর্থক এসছেন তারা বসে যান, পুলিশের সাথে সহযোগিতা করুন। কোনো সুবিধা অসুবিধা হলে আমাদেরকে ফোন করুন, আমাদের ভলেন্টিয়াররা আছে তাদেরকে বলুন পুলিশের সাথে সহযোগিতা করুন। আমরা পুলিশের সাথে কোনো ঝামেলা অশান্তিতে যাব না। আপনাদের সকলকে অনুরোধ করছি দয়া করে বসে যান, সকলকে অনুরোধ করছি দয়া করে বসে যান। যে যে ব্লকে ভলেন্টিয়ারদের দায়িত্ব আছে তাদেরকে বলবো কর্মী সমর্থকদের বুঝিয়ে বসিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ভলেন্টিয়ারদের অনুরোধ করছি আপনারা কর্মী সমর্থকদের সাথে কথা বলুন, কথা বলে যার যার নির্দিষ্ট জায়গাতে তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করুন। আর স্টেজের বাঁ দিকে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করবো বসার জায়গা আছে বলে বসে যান, না হলে যে পিছনে যে ব্লকটাতে আছে ওখানে চলে যান। দয়া করে এই জায়গাটাতে স্টেজের বাঁ দিকে ভিড় করবেন না, আপনারা বসে যান, দয়া করে বসে যান। আপনারা বাঁদিকে যেখানে যে পাচ্ছেন জায়গাটা পাচ্ছেন আপনারা বসে পড়ুন, এদিকে ওদিকে ঘোরাঘুরি করবেন না। আর পুলিশ সঙ্গে সহযোগিতা করুন। এখানে মেশিন চলছে, এখানে সাউন্ড সিস্টেম চলছে, ওখানে ডিস্টার্ব করবেন না। আপনারা বাঁদিকে বসে যান, কোনো অসুবিধা নেই, কাউকে ডিস্টার্ব করবেন না।
সেই 41 জন তৃণমূল কংগ্রেসের পরিবার আঙুল তুলেছেন বর্তমানে রাজ্য সরকারের থেকে তৃণমূল কংগ্রেসের। আজকে আজকে পশ্চিমবঙ্গ থেকে পুলিশ অন্য রাজ্যে শিল্প পরিষদের ছবি নিয়ে যাচ্ছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আলোচিত করে বসে আছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আলোচিত করেছে যে পশ্চিমবঙ্গে শিল্প সম্ভাবনার কথা বারবার মানুষের সামনে তুলে ধরছেন, তারাও আজকে পশ্চিমবঙ্গ থেকে শিল্প অন্য রাজ্যে নিয়ে যায়। আমি আপনাদের বলতে চাই, দুর্নীতি হয়েছে, দুর্নীতি হয়নি। আজকে জনমানুষের প্রতিষ্ঠিত এই তার বাড়িতে কত টাকা পাওয়া গেল, কে তার ঘনিষ্ঠ বান্ধবী, কার কথা কার কাছে, সেটা বড় কথা নয়। বড় কথা তাদের পকেট থেকে টাকাগুলো চলে গেছে। বড় কথা এই যে বেকার সমাজ, শিক্ষিত বেকার সমাজ, তাদের জীবনের 4-5টা বছর চুরি করে দিল এই বর্তমানে তৃণমূল কংগ্রেস। তাদের ভবিষ্যতের কথা কি হবে, তাদের ভবিষ্যৎ কোথায় যাবে, তাদের চোখে আনতে গেছে আমি আজকে এই জনতা এই জনতার প্রধান হচ্ছে ব্যারাকপুর লোকসভা ভারতীয় জনতা পার্টি জিতবে। ব্যারাকপুর লোকসভা ভারতীয় জনতা পার্টি আমাদের দুই প্রার্থী অর্জুন সিং বিভিন্ন জায়গায় জিতবে। আজকের এই সভা তার প্রমাণ। আমি আমার বক্তব্য সংজ্ঞায়িত করবো না, রাষ্ট্রপতি কথা বলে শেষ করবো। আগামী 3 তারিখের নির্বাচন, সেই নির্বাচন কোনো বিধানসভা নির্বাচন নয়, সেই নির্বাচন কোনো পৌরসভা নির্বাচন নয়, এই নির্বাচন কোনো স্কুল কলেজ নির্বাচন নয়, এই নির্বাচন দেশ গড়ার নির্বাচন। এই দেশ গড়ার নির্বাচন পশ্চিমবঙ্গে আমাদের দেশ পরিবার তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের দিল্লি সরকার তৈরি করতে পারে না। ভারতীয় জনতা পার্টি যে আবার সরকার তৈরি করবে সেটা নিশ্চিত। সারা পৃথিবী বিশ্বাস করছে 15 আগস্ট 2025 সাল ভারতের লালকেল্লা থেকে পতাকা তুললেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এই সত্যকে অসত্যে পরিণত করবার ক্ষমতা ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের নেই, তৃণমূল কংগ্রেসের নেই। আমি বলতে চাই, আমার শেষ কথা, আপনারা লক্ষ্মী ভাণ্ডার তৃণমূল কংগ্রেসের জীবন সভায় লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার তৃণমূল কংগ্রেসের যেটা হয়েছে ভোট কংগ্রেসের আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন, টিভিতে দেখেছেন, সংবাদ মাধ্যমে দেখেছেন, মোদী বলেছেন 3 কোটি লাখপতি দিদি মোদী তৈরি করবে। মোদী যা বলেন তাই বলেন, এই বিশ্বাস সমস্ত ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে 3 কোটি লাখপতি দিদি। তার মধ্যে ব্যারাকপুর লোকসভাতেও 58,000 মহিলা তারা লাখপতি দিদি হবে। এই কথা দিয়েছে মোদী। আমাদের প্রত্যেকটি বিধানসভায় প্রায় 80,000 লাখপতি দিদি তৈরি করবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা নরেন্দ্র মোদীকে সমর্থন করব, অর্জুন সিংকে কোটি কোটি ভোটে জিতাবো। এই বলে সকলকে আমি আমার আরেকবার রাষ্ট্রপতি গৌরী কন্যা জানিয়ে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।
এই সামনে কারো কোনো কথা শুনতে পাচ্ছে না, এখানে বক্সটা লাগানো, এখানে সামনে কোনো কিছু কেউ শুনতে পাচ্ছে না, রিপোর্টাররাও কিছু শুনতে পাচ্ছে না। যারা সাউন্ড সিস্টেমের লোক আছে এই সামনে দিকে কেউ কিছু শুনতে পাচ্ছে না। বাঁ দিকে যে আমাদের লোক বসে আছে, দাঁড়িয়ে আছে, দয়া করে ওখানে বসে যান। আপনারা সবাই মোদিজি সৈনিক আছে, হাত জোর করে রিকোয়েস্ট করছি, পিছনে গিয়ে ফাঁকা ওই পিছনে গিয়ে বসে পড়ুন, পিছনে গিয়ে বসে পড়ুন, আরামে বসুন, অত এখানে বসার দরকার নেই। কে বক্স ঘুরাচ্ছে ভাই? আপনি ঠিক করুন, কে বক্স ঘুরাচ্ছেন, দেখছি বক্স ঘুরাচ্ছে। কে বক্স ঘুরাচ্ছে ভাই? কে বক্স ঘুরাচ্ছে? কেউ বক্সের দিকে হাত দেবেন না। আপনারা সামনে দিয়ে শুনতে পাচ্ছেন? প্রেস না পাচ্ছে না, প্রেস সামনে দিয়ে শুনতে পাচ্ছে না, প্রেস শুনতে পাচ্ছে না, প্রেস শুনতে পাচ্ছে না। বাদিকে যারা আছে দাঁড়িয়ে আছে দয়া করে বসে যান। বাদিকে যারা আছে দয়া করে দাঁড়াবেন না ভাই, দাঁড়াবেন না, দয়া করে বসে যান। আপনারা পার্টি সৈনিক আছেন, যোদ্ধা আছেন, বসে যান, একটু কষ্ট করে বসে যান।
বাংলার মেয়ে নয়, আমরা প্রশ্ন করতে সবাই, প্রশ্ন করতে মায়েরা, প্রশ্ন করতে গ্রামের সাধারণ মানুষ। আমরা দেখেছি যখন আমরা এই সন্দেশখালীতে গেছিলাম, বলছে দিদিমণি জানেন আমাদের জন্য প্রধানমন্ত্রী টয়লেট দিচ্ছেন, আমাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা দিচ্ছেন, কিন্তু জানেন না একটা টয়লেটের সামনে দাঁড় করিয়ে 100 জনের ছবি তুলে আমরা টয়লেট দিচ্ছি, সেই ছবি পাঠিয়ে
বাকি নয়। বীর একবার, বীর একবার, বীর একবার। भारत माता की, भारत माता की, भारत माता की। আপনাদের সকলকে অনুরোধ করলেন বসে পড়ার জন্য। সাউন্ড সিস্টেমের আশেপাশে যারা আছেন তাদেরকে অনুরোধ করব সাউন্ড সিস্টেম থেকে একটু একটু সরে দাঁড়ান, আর বাঁদিকে অনেক বসার জায়গা আছে, দয়া করে বসে পড়ুন। সাউন্ড সিস্টেমের কাছে যে সকল কার্যকর্তা ভলেন্টিয়ারদের দায়িত্ব আছে তাদের বিশেষ করে অনুরোধ করব সাউন্ড সিস্টেমের আশেপাশ থেকে আমাদের যে সকল কর্মী সমর্থকরা আছে তাদেরকে সরান। ভলেন্টিয়াররা নিজেদের দায়িত্ব পালন করুন, ওখানে যারা আছে তাদেরকে সরিয়ে দিন, বসিয়ে দিন। পুলিশ প্রশাসনের সাথে অযথায় ঝামেলায় যাবেন না। পুলিশ প্রশাসনকে অনুরোধ করবো আপনারা সকলকে বুঝিয়ে আপনাদের সাথে আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি। আর আমাদের কর্মী সমর্থকদের অনুরোধ করবো পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করুন, অযথা ঝামেলা না করে বসে করুন। সাউন্ড সিস্টেমের কাছে যে সকল ভলেন্টিয়ার আছে তাদেরকে অনুরোধ করবো। ভাই, আমার যে বাঁদিকে কার্যকর্তা আছেন, আপনি কেন অযথা তর্কাতর্কির মধ্যে যাচ্ছেন? আপনি ওই যে হাত নাড়াচ্ছেন, আপনি কেন অযথা তর্কাতর্কির মধ্যে যাচ্ছেন? আপনি কেন তর্কাতর্কির মধ্যে যাচ্ছেন? ওই ভদ্রলোককে আমাকে দেখাও তো। নৈহাটি মন্ডল, আপনি কেন তর্কাতর্কির মধ্যে যাচ্ছেন? এটা আপনার পার্টি মিটিং, এটা আপনার পার্টি মিটিং। বসুন, যেখানে পাবেন সেখানে জায়গা পর পেয়ে যান, বসুন। প্রধানমন্ত্রী আসছেন, আপনি কি ভাবছেন? বসে করুন। আর এখানে অত লোকটা দাঁড়াবার কথা না, আপনারা যে জায়গা বসুন, দুজন কথা বলবো ওদের সঙ্গে। আপনারা বেশি ওখানে ঝামেলা করছেন, আপনারা বসুন দিকে। অত কার্যকর্তা ওখানে দাঁড়িয়ে কথা বলবেন কেন? অত কার্যকর্তা ওখানে দাঁড়িয়ে থাকার কথা না, আপনারা বসুন। যে যেখানে পাচ্ছেন বসুন। আপনারা সবাই বুঝাতে চলে যাচ্ছেন। চলুন, আপনারা যে যেখানে জায়গা পেয়েছেন বসুন। পুলিশের কাজ করবে, কার্যকর্তা এক দুজন আমাদের কার্যকর্তাদের সঙ্গে কথা বলবে। শুনিয়া বিনা মতলবে আপনারা ওখানে সিন ক্রিয়েট করছেন। যার যেখানে জায়গা আছে বসে পড়ুন, দয়া করে বসে পড়ুন। আপনার পার্টি সরিয়ার আছে, আপনারা পার্টি যোদ্ধা আছেন, আপনাদের দেখে লড়াই করবে মানুষ। যারা ওই ব্যারিকেডের মধ্যে আছেন এদিকে এসে বসতে পারেন, বসুন, কোনো অসুবিধা নেই। সুদীপদা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো, ওগুলোকে বসাও ওখানে। নৈহাটি মন্ডল 1 ভাই, তোমরা ওখানে বসে পড়ো। সুদীপদা, তুমি তো ওখানে দাঁড়িয়ে আছো, তুমি তো অ্যারেঞ্জ করো ওগুলো। আর ভাই, ভলেন্টিয়ার ভাইরা ওখানে দাঁড়িয়ে আছো কি জন্য? একটি সরকারের যে এগিয়ে বাংলা, এইরকম একটি সরকার সারা ভারতবর্ষের মানুষ দেখেনি, এরকম একটি সরকার সারা পৃথিবীতে দেখেনি। এর বিরুদ্ধে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে, এর বিরুদ্ধে আপনাদেরকে গর্জন করতে হবে। একটি দল মমতা বন্দ্যোপাধ্যায় দলের স্রষ্টা, মমতা বন্দ্যোপাধ্যায় দলের স্রষ্টা, দলের স্রষ্টা, তিনি তার গায়ে কালি আজও লাগতে দেবেন না। তার সোনাকৃষ্ট ভাইরা গত 21 সালে তাদের ভবিষ্যতের কথা কি হবে, তাদের ভবিষ্যৎ কোথায় যাবে, তাদের চোখের জলের দাম করা হবে, এই প্রশ্ন আমি আপনাদের সামনে করতে চাই। আমি আমার বক্তব্য বিস্তারিত করব না। আমি বলতে চাই, আজকের এই যে জনজোয়ার, এই জনজোয়ার প্রমাণ করছে ব্যারাকপুর লোকসভা ভারতীয় জনতা পার্টি জিতবে। ব্যারাকপুর লোকসভা ভারতীয় জনতা পার্টি আমাদের যে প্রার্থী অর্জুন সিং প্রচুর ব্যবধানে জিতবে। আজকের এই সভা তারা প্রমাণ করছে। আমি আমার বক্তব্য বিস্তারিত করব না, লাস্ট একটি কথা বলে শেষ করবো।
আগামী 3 তারিখের নির্বাচন সেই নির্বাচন কোনো বিধানসভা নির্বাচন নয়, সেই নির্বাচন কোনো পৌরসভা নির্বাচন নয়, এই নির্বাচন কোনো স্কুল কলেজ নির্বাচন নয়, এই নির্বাচন দেশ গড়ার নির্বাচন। এই দেশ গড়ার নির্বাচনে পশ্চিমবঙ্গে আমাদের জাতীয় দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের দিল্লি সরকার তৈরি করতে পারবে না। ভারতীয় জনতা পার্টি যে আবার সরকার তৈরি করবে সেটা নিশ্চিত। সারা পৃথিবী বিশ্বাস করছে 15ই আগস্ট 2025 সাল ভারতের লালকেল্লা থেকে যিনি পতাকা তুলবেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এই সত্যকে অসত্যে পরিণত করবার ক্ষমতা ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের নেই, তৃণমূল কংগ্রেসের নেই। আমি বলতে চাই আমার শেষ কথা, আপনারা লক্ষ্মী ভান্ডার তৃণমূল কংগ্রেসের সভায় লক্ষ্মী ভান্ডার তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা प्रधानमंत्री जी का आगमन होगा। আমার পুলিশ কমিশনার সাহেবের কাছে অনুরোধ আছে, রাস্তায় অনেক গাড়ি আটকে দেওয়া হয়েছে, একটু দয়া করে সবাইকে বলুন যাতে গাড়িগুলো ছাড়তে, আমাদের কার্যকর্তাদেরকে আসতে অসুবিধা হচ্ছে, দয়া করে একটু আপনি এটা দেখে নিন। আমার পুলিশ কমিশনার সাহেবের কাছে অনুরোধ আছে, দয়া করে আপনি এই ব্যবস্থাটা একটু আমাদের হেল্প করুন। আমাদের কার্যকর্তাদেরকেও বলবো ताड़ाताड़ी मंच दिखे माथे दिखे प्रस्थान करूं। तो मैं बोल रहा था कि ये जगह जो है ये बैरकपुर शिल्पांचल है, यहाँ लाखों की संख्या में लोग नौकरी करते हैं और आप देखे होंगे कि जिस तरह से इन 13 वर्षों में रोज रोज कारखानों को बंद करके रोज रोज कारखाने में कॉन्ट्रैक्ट बेसिस पर लोगों को काम कराने की एक परंपरा शुरू की है इससे ममता बनर्जी जी की सरकार ने। और पूरा जो क्षेत्र है वो जूट मिलों का जो क्षेत्र है वो तकरीबन बर्बाद और तबाह और बर्बाद की तरफ चल रहा है। बीच बीच में आप सुनते होंगे कि माननीय मुख्यमंत्री जी कहते हैं कि जूट मिल केंद्र सरकार चलाती है। हाँ दीदी, जूट मिल आज जो भी बचा हुआ है वो माननीय मोदी जी के चलते बचा हुआ है, क्योंकि जूट मिलों का जो भी ऑर्डर है आज भारत वर्ष की सरकार देती है। आपकी सरकार, बंगाल की सरकार एक भी जूट बैग नहीं खरीदती है। मैं दावे के साथ कहता हूं कि अगर मैं झूठ बोलता हूं तो आप जो कहेंगे मैं मानूंगा। एक भी जूट बैग यहां ये बंगाल की सरकार नहीं खरीदती है। बात बड़ी बड़ी होती है, मजदूरों की बात करने वाले आज धीरे धीरे मजदूरों को खत्म कर रहे हैं। इंडस्ट्री में रोज वर्कलोड बढ़ रहा है। कॉटन मिल थी, अन्नपूर्णा कॉटन मिल, महालक्ष्मी कॉटन मिल, डनवर कॉटन मिल, वो खत्म हो चुके। यहाँ सीएससी का प्लांट था, 2 प्लांट तक सामनगर और एक टीकागढ़ में। हम लोगों ने कहा है कि इस बार जिस तरह से आपका समर्थन मिल रहा है और आने वाले दिन में हम लोग की सरकार बनेगी तो ये जो सीएससी की दोनों जगह है इस पर हम केंद्रीय सरकार माननीय प्रधानमंत्री जी से ये सिफारिश करेंगे कि इस जगह पर कोई केंद्रीय सरकार का स्किल डेवलपमेंट का कोई प्रोजेक्ट लाया जाए, या तो एनटीपीसी या किसी भी एजेंसी के द्वारा यहाँ विद्युत उत्पादन की कोशिश की जाए, ताकि डायरेक्ट इनडायरेक्ट बहुत सारे हेल्प हो सकते हैं। हम लोगों ने प्रधानमंत्री जी को कहा है कि जूट मिल जो एनजीएमसी की जूट मिलें थी, तमाम श्रमिकों को उनका सारा बकाया मिल चुका है, लेकिन वो जमीनें खाली पड़ी हुई हैं। राज्य सरकार उस पर दावा ठोक रही है। उन जमीनों को लेकर केंद्र सरकार के माध्यम से अगर स्किल डेवलपमेंट हो, वहाँ जो मजदूर कूली लाइन में रह रहे हैं, प्रधानमंत्री आवास योजना के माध्यम से अगर उन जगहों को डेवलप किया जाए तो हमारे गरीब श्रमिक जो यहाँ बरसों से सैकड़ों बरस से यहाँ रोजी रोटी उनको मिल रहा है, वो उनको घर मिलेगा, ताकि इस राज्य में जो लूट मचा हुआ है प्रधानमंत्री आवास योजना के माध्यम से जो यहाँ की सरकार लूटती है उससे हम बच पाएंगे। और हमारी सरकार, लगता है प्रधानमंत्री जी का चौपर का आगमन हो चुका है, तो मैं एक बात और सिफारिश करके कहूँगा कि हमारे जूट मिल के श्रमिक भाइयों को 1,000 रुपया पेंशन मिलता है, उसको बढ़ाया जाए ताकि
1000 से ज़्यादा मिले और हमारे श्रमिक भाइयों के लिए ये हम नया एक आयाम खोज सकें। हमारे प्रधानमंत्री जी बहुत दयालु हैं। इस पश्चिम बंगाल की जनता के लिए उन्होंने बहुत कुछ सोचा है। इस पश्चिम बंगाल की जनता के लिए वो बहुत सारा काम करते हैं। पश्चिम बंगाल की जनता उनके लिए सोचती है, उनके बारे में हमेशा उनके साथ है। आज पश्चिम बंगाल की हालत ये है कि यहाँ माताएं बहनों की इज्जत सुरक्षित नहीं है। एक लक्ष्मी भंडार के नाम पर माताएं बहनों का शोषण होता है। लक्ष्मी भंडार के नाम पर माताएं बहनों के ऊपर अत्याचार होता है और मुकदमा भी नहीं होता है। हमारी नेत्री फाल्गुनी जी बोल रही थी कि संदेशखाली में हजारों महिलाओं के साथ बलात्कार हुआ है। वहां उन लोगों ने संगठित करके आंदोलन भी किया है। महिलाओं का आंदोलन है कि पूरे दुनिया संदेशखाली को जान चुकी है। पूरे दुनिया में संदेशखाली के महिलाओं के ऊपर जो अत्याचार है उससे महिलाएं जगी है। आज सीए का समर्थन करने के बजाय ममता बनर्जी सीए के विरोध में आवाज उठाती हैं। लेकिन जो हमारे मतुआ भाई, जो हमारे नमोसूत्र भाई, जो हमारे रिफ्यूजी भाइयों की जो लड़ाई थी वो लड़ाई आज रंग लाई है। आने वाले दिन में हम इस लड़ाई को और मजबूत करेंगे। हमारे सीए का समर्थन करके जो हमारे प्रधानमंत्री जी जो वादा किया था वो पूरा उन्होंने किया है। 370 धारा बातिल किया है। 25 से हमारे जो कश्मीर के लोगों को जो आज़ादी मिली है वो बंगाल में भी आज़ादी की जरूरत है। आज भी हम बंगाल में स्वतंत्रता की लड़ाई लड़ रहे हैं। हम स्वाधीन नहीं है, यहाँ पुलिस के गुलाम है। हम आज पुलिस के गुलाम बन चुके हैं। आज ममता बनर्जी हमें गुलाम समझती है, यहाँ के मुख्यमंत्री हमें गुलाम समझती है। आज पश्चिम बंगाल की हालत ये है कि कोई भी आदमी अपने मन से, अपने विचार से अब कोई भी काम नहीं कर सकता है। तो हमारे प्रधानमंत्री जी का आगमन हो चुका है। मैं अपने वक्तव्य को विराम देता हूँ, फिर बातें होंगी। 20 तारीख को मुलाकात होगी। हर बूथ पर सैकड़ों नहीं लाखों लोग मतदान करेंगे और 100% मतदान कीजिए ताकि इस शासन का खात्मा हो सके। धन्यवाद, नमस्कार, भारत माता की। नरेंद्र मोदी स्वागतम। মঞ্চে ডেকে নিচ্ছি বালুরঘাটের সাংসদ সম্মানিত ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে। আমাদের প্রদেশ ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয় তার বক্তব্য রাখবেন। भारत माता की। मोदी जी हेलीकॉप्टर করে ব্যারাকপুরের ভাটপাড়াতে নামছে। হেলিপ্যাড একটি আওয়াজ পৌঁছানো চায়। भारत माता की, भारत माता की। महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद। महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद। भारत माता की। जेपी नड्डा जिंदाबाद। जेपी नड्डा जिंदाबाद। महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद। जय श्री राम, जय जय श्री राम। आज এই ব্যারাকপুরের ভাটপাড়াতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আর কিছুক্ষণের মধ্যে মঞ্চে তিনি চলে আসবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে এইখান থেকে জোরে হাত তালি দিয়ে একবার স্বাগত জানান। এই ভাটপাড়ার পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জোরে হাত তালি দিয়ে একবার স্বাগত জানিয়ে দিই। মঞ্চে উপস্থিত আমাদের প্রার্থী লড়াকু নেতা মাননীয় অর্জুন সিং, যিনি দ্বিতীয়বারের জন্য এই ব্যারাকপুর লোকসভা থেকে রক্তফল ফুটিয়ে নরেন্দ্র মোদীকে আপনাদের আশীর্বাদে উপহার দিতে চলেছে। সেই অর্জুন সিংকে জোরে হাত তালি দিয়ে আপনারা আপনাদের সমর্থন জানাবেন, আপনারা আপনাদের আশীর্বাদ জানাবেন। উপস্থিত সম্মানীয় জেলা সভাপতি মনোজ দা থেকে শুরু করে তার পুরো টিম, আমাদের মাননীয় সংগঠন সম্পাদক
অমিতাভ চক্রবর্তী, যিনি পিছনে থেকে পর্দার পেছনে থেকে সংগঠনকে শক্তিশালী করার কাজ করেন, উপস্থিত অমল বিশ্বাস, উপস্থিত আমাদের কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর বিজয় ওঝাজি, উপস্থিত সম্মানীয় পদাধিকারীগণ, আমাদের প্রাক্তন সভাপতি সন্দীপ দা থেকে শুরু করে অন্যান্য পদাধিকারীগণ, আমাদের যুব মোর্চার যারা কার্যকর্তা আছে, সবাইকে আমি গৌরী অভিনন্দন জানাই। বন্ধুগণ, আপনারা আমার সাথে কিছুক্ষণ আগে জয় শ্রীরাম ধ্বনি দিলেন। মনে রাখবেন, ব্যারাকপুর হচ্ছে সেই জেলা যারা প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের সামনে, চোখের সামনে জয় শ্রীরাম বলার সাহস দেখিয়েছিলেন। আপনারা জয় শ্রীরাম বলেছিলেন মুখ্যমন্ত্রীকে। তাই আজকে এই ব্যারাকপুরের মঞ্চ থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এইখানে বসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আর একবার আমার সাথে জয় শ্রীরাম জানান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দিদিমণি জয় শ্রীরামের নাম শুনলে পরে গাড়ি থেকে নেমে গিয়ে তারা করছে, আরে আমাকে গালি দিয়া জয় শ্রীরাম বলা, জয় শ্রীরাম বলা। আজকে সেই দিদিমণি রামনবমীর দিন একদিনের ছুটি ঘোষণা করেছে। বাংলায় একটা কথা আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে চড়ে না। বিড়াল গাছে চলেছে, এই বিড়ালকে আরো কোথায় কোথায় আমরা চড়াবো, শুধু অপেক্ষা করুন। 4 তারিখে রেজাল্ট করেছে দিন, ব্যারাকপুর লোকসভা জিতে নরেন্দ্র মোদীর হাতে দিন, দিদিমণিকে আমরা কান ধরে উঠবোস করাবো, রাজনীতির মঞ্চে উঠবোস করাবো, রাজনৈতিকভাবে উঠবোস করাবো। দিদিমণি এই রাজ্যটাকে কোন জায়গায় করেছেন? আমাদের অর্জুন সিংয়ের বিরুদ্ধে তিনি প্রার্থী করেছেন তাদের পাঠ্যভূমিকে। দিদিমণির কাছে 2টো পাঠ্য ছিল, একটা মোটা পাঠ্য, একটা ছোট পাঠ্য। এই পাঠ্যকে ভালো পাঠ্য বলে। এই পাঠ্য মোটা পাঠ্য ছেলের ভেতরে আছে, অপেক্ষা করুন আর কয়েক মাস, আপনাদের এই ভালো পাঠ্য ছেলের ভেতরে যাবে, সেই সময় আসছে এই ভালো পাঠ্য ছেলের বাইরে থাকবে না। তার কারণ আমাদের কাছে খবর আছে, পার্থবাবু হ্যালোচার করতে করতে শেখ শাহজাহান, বঙ্কিম হাজরা এদের চাল পাচারের টাকা, রাত পাচারের টাকা দিতে নৈহাটিতে অনেক বেনামে জমি কিনে রেখেছে, এই ছোট পাঠ্য কিনে রেখেছে। আর মনে রাখবেন, এটা মোদীর সরকার, না খাউঙ্গা না খানে দুঙ্গা। যদি করেছে চুরি, হাতে পড়াবো হাত করি, কেউ আটকাতে পারবে না, দিদিও আটকাতে পারবে না, পিসিও আটকাতে পারবে না, সেই দিন আসছে। বন্ধুগণ, আজকে এই পবিত্র ভূমিতে ব্যারাকপুরে আমরা উপস্থিত আছি। নৈহাটির বড় মার চরণে আমি আমার সহস্র কোটি প্রণাম জানাই। মায়ের কাছে প্রার্থনা করবো, মা, এই ভোট শুধু একটি সাধারণ নির্বাচন নয়, এই ভোট শুধু নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর নির্বাচন নয়, এই ভোট পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট। এই ভোট মায়ের কাছে প্রার্থনা করবো, মা যেন ভারতীয় জনতা পার্টিকে শক্তি দেয়, যাতে আমরা সন্ত্রাসবাদী থেকে শুরু করে চোর ডাকাতদের হাত থেকে এই বাংলাকে উদ্ধার করতে পারি। এই চোরের হাত থেকে মা যেন বাংলাকে বাঁচানোর শক্তি আমাদের মাঝে দেয়। আর আমাদের নেতা নরেন্দ্র মোদী, তাকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। নরেন্দ্র মোদী এইবার তিনি আহ্বান করেছেন দেশের কাছে যে এবার নরেন্দ্র মোদীকে 400 পার করে দিতে হবে। যদি আমরা 400 পার করে দিই তাহলে কি হবে? 400 পার করে দিলে 10 বছরে যেটা দেখেছেন সেটা ট্রেলার হয়েছে, আগামী 5 বছরে আসল সিনেমা হবে, ফিল্ম হবে, সেইটা নরেন্দ্র মোদী আমাদের কাছে কথা দিয়েছে। আর সেই ফিল্মে, সেই সিনেমায় কি কি থাকবে, অন্য জায়গার জন্য কি কি থাকবে জানি না, কিন্তু আমার উপস্থিতিতে নরেন্দ্র মোদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি উত্তরবঙ্গের একটি সভার মঞ্চ থেকে বলেছেন 4 তারিখের পর এই চোরেদের উপর আরো বেশি করে আক্রমণ হবে, এই চোরেদেরকে জেলে ঢোকানোর ব্যবস্থা হবে। ছোট চোর, মেজো চোর, বড় চোর, কোন চোর বাদ যাবে না, সব চোর জেলের ভেতরে যাবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছে। আমরা ভয় পাচ্ছি না ইডি সিবিআই এর উপর আক্রমণে। ইডি সিবিআই এর উপর যারা আক্রমণ করেছিল, সেই শেখ শাহজাহান সন্দেশখালীতে ইডির উপরে আক্রমণ করেছিল, আপনারা টিভিতে দেখেছেন। আগে ভিডিও কি দিত, গাড়ির বয়নটের উপরে উঠে
আরে শাহরুখ খান মনে করতে শেখ শাহজাহান নিজেকে, এখন সেই শেখ শাহজাহান পুলিশের গাড়িতে হাও মাও করে কাঁদছে। কি কাঁদছে কিনা? হাও মাও করে কাঁদছে। আরো দিন আসছে যখন তৃণমূলের নেতাদের এই দৃশ্য আপনারা দেখতে পাবেন, পুলিশের গাড়িতে বসে তৃণমূল নেতারা হাও মাও করে কাঁদবে, ছেড়ে দে বা কেঁদে বাঁচি করে কাঁদবে। সেই দিন আসছে, নরেন্দ্র মোদীর সেই দিন আসছে। আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই রাজ্যে আপনারা যদি আমাদেরকে আশীর্বাদ করেন, বাংলার জনগণ যদি মাননীয় প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করেন, 30টা সিট পার করে দিন। আমি বলছি তার 6 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস সরকার থাকবে না, রাজ্য সরকার ভেঙে যাবে, বিজেপি সরকার গঠন হবে, আমরা বিজেপির মুখ্যমন্ত্রী আমরা নবান্নতে বসাবো। সেই দিন আসছে বন্ধুরা, দিন বদলের দিন আসছে। যে বাংলা এক সময় শিল্প উদ্যোগে ছিল, প্রথম সারিতে ছিল, গোটা ভারতবর্ষের শিল্পের মধ্যে জিডিপিতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে আমরা 26% আমাদের অবদান থাকছে। যে ভাটপাড়াতে আমরা উপস্থিত আছি, ভাটপাড়া বিধানসভা, সেই ভাটপাড়া বিধানসভা এক সময় নাম ছিল ভট্টপাড়া। বড় বড় পণ্ডিতরা এখানে টোল খুলে এইখান থেকে সংস্কৃত চর্চার ব্যবস্থা করেছিলেন। আর এই মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে এই ভাটপাড়া হয়ে গেছে। কথায় কথায় শুধু বোম ফাটে। দিদিমণির গুন্ডাদেরকে বলে দেবো, গুন্ডামি মস্তানি করতে আসবেন না। যদি গুন্ডামি মস্তানি করতে আসেন, বিজেপি গুন্ডামি মস্তানিতে বিশ্বাস করে না, কিন্তু বিজেপি যদি গুন্ডামি করতে শুরু করে আপনারা পার পাবেন না, পালিয়ে ঘরের ভিতরে ঢুকে যাবেন, ঘরের ভিতরে ঢোকার ব্যবস্থা করে দেবেন। কালকে আমি বর্ধমানে ছিলাম, আমাদের প্রার্থী প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আর আমি রোড শো করছিলাম, কালকে শেষ প্রচার ছিল। দেখি 5-7 জন তৃণমূলের নেতা রাস্তার কাছে এসে বিজেপি গো ব্যাক বলছে। আমাদের কর্মীরা তাদেরকে তাড়া করে কাউকে ঘরের ভিতরে ঢুকে দিয়েছে। তৃণমূল বর্ধমানে ঘরের ভিতরে ঢুকে গেছে, এই ব্যারাকপুরে তারা বেশি করে ঘরের ভিতরে ঢুকে যাবে। তাই বন্ধুগণ আগামী লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী অর্জুন সিং সর্বক্ষণের সাথী, বহুদিনের পরীক্ষিত যোদ্ধা, যিনি অন্যায়ের সামনে কোনো মাথা নোয়ান না, সেই অর্জুন সিংকে বিপুল ভোটে জয়ী করুন। আপনারা 1 লক্ষের বেশি ভোটে জয়ী করে অর্জুনটাকে নরেন্দ্র মোদীর কাছে পাঠান। তারপরে ভাটপাড়া সহ গোটা ব্যারাকপুর অঞ্চল আবার শিল্পাঞ্চল ফিরিয়ে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। আমরা সেই কাজ করব। আর এই যে নকল পার্থ, আমাদের অর্জুনরা প্রার্থী, ওদের প্রার্থী পার্থ ভৌমিক, সেই পার্থ আর অর্জুন একই নাম, দুটো আলাদা আলাদা শব্দ শুধুমাত্র। কিন্তু আসল অর্জুন যেখানে শ্রীকৃষ্ণ আছে, নরেন্দ্র মোদীর মতো শ্রীকৃষ্ণ, সেই অর্জুন জয়লাভ করবে। আমাদের অর্জুন, আসল অর্জুন এখানে আছে, ওটা নকল অর্জুন, ওটা হ্যালো অর্জুন। ওই হ্যালো অর্জুন হ্যালো পার্থ দিয়ে কাজ হবে না। তাই বন্ধুগণ আপনারা তৈরি হন আগামী লোকসভা নির্বাচনে অর্জুনটাকে জেতানোর জন্য। গতবার 14,857 ভোটে আপনারা অর্জুনটাকে জিতিয়েছিলেন। এইবার কম করে 1 লক্ষ আপনাদেরকে পার করতে হবে। তার ব্যবধানে অর্জুনটাকে জিতিয়ে আপনাদেরকে নরেন্দ্র মোদীর কাছে পাঠাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী গ্যারান্টি দিয়েছে, মোদী গ্যারান্টি, আগামী 5 বছর আপনারা রেশনের দোকানে যাবেন, ব্যাগ নিয়ে যাবেন, বস্তা নিয়ে যাবেন, কিন্তু আগামী 5 বছর পয়সার ব্যাগ নিয়ে রেশনের দোকানে যেতে হবে না। আপনার রেশনের পয়সা দিল্লি থেকে নরেন্দ্র মোদী পাঠাবে ব্যারাকপুরে, আপনার পকেটে আপনাকে হাত দিতে হবে না। এটা নরেন্দ্র মোদীর উন্নয়ন, এটা নরেন্দ্র মোদীর ডেভেলপমেন্টের মডেল। এই নরেন্দ্র মোদী আপনাদের জন্য, আমাদের সুবিধের জন্য আয়ুষ্মান ভারত চালু করেছিল। দিদি বলেছেন আয়ুষ্মান ভারত লাগবে না, কারণ কি ওনার নাকি স্বাস্থ্যসাথী আছে। কি স্বাস্থ্যসাথী আছে বন্ধুগণ আমি জানি না। এই স্বাস্থ্যসাথী হচ্ছে ব্যর্থ সাথী। হসপিটালে গেলে স্বাস্থ্যসাথীর কার্ড, নার্সিং হোমে গেলে পরে স্বাস্থ্যসাথীর কার্ড দেখালে পরে বলে বেড নেই, বেড খালি নেই। তাই নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত চালু করেছিল। আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রী এখানে লাগু হতে দেননি। তাই নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন যে এবার লোকসভা ভোট পার হলে পরে আপনাদের জন্য আমাদের সাংসদ অর্জুনদা আবার জিতে এসে পাড়ায় পাড়ায় ক্যাম্প করবে। কারণ নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছেন, নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছেন
যে আপনার বাড়িতে যারা বয়স্ক মানুষ আছে, যাদের বয়স কোনো 70 বছর আর কিছুদিনের মধ্যেই 70 বছর হয়ে যাবে, 70 ইয়ার্স হয়ে যাবে, তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের কার্ড সরাসরি দিবে। দিদির মুখাপেক্ষী হতে হবে না, সোজা নরেন্দ্র মোদী 5 লক্ষ টাকা করে আপনার বাবা, আপনার দাদা, আপনার জ্যাঠা, আপনার কাকা যাদের বয়স 70 বছর তাদের জন্য তিনি 5 লক্ষ টাকা করে পাঠাবেন। বন্ধুগণ, আমাদের যখন আয়ুষ্মান ভারত চালু হয়েছিল, মুখ্যমন্ত্রী বললেন আয়ুষ্মান ভারত চালু করতে দেবো না। কেন? বলে কার্ডের উপরে মোদির ছবি থাকবে কেন? আরে দিদি, এটা তো ভারতবর্ষ। যখন আয়ুষ্মান ভারত চালু হয়েছিল তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ছিলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন। তা আপনি কি চাইছেন? আয়ুষ্মান ভারতের কার্ডের উপরে নরেন্দ্র মোদীর ছবি বাদ দিয়ে কি ইমরান খানের ছবি লাগাতে হবে, না পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবি লাগাতে হবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবি থাকবে ভারতবর্ষের কার্ডের মধ্যে। আজকে মুখ্যমন্ত্রী তিনি সব জায়গায় নিজের পোস্টার লাগান। কলকাতার মতো জায়গায় বড় বড় অ্যাড এজেন্সিগুলোকে হুমকি দিয়েছেন না বিজেপিকে অ্যাড এজেন্সির সেই বড় বড় পোস্টার দেওয়া যাবে না, টাকা লাগানোর জায়গা নেই। কলকাতাতে মানুষ ফ্লাইওভারে উঠছে, মমতার মুখ, ফ্লাইওভার থেকে নামছে, মমতার মুখ, বাথরুমে যাচ্ছে, মমতার মুখ, সব জায়গায় মমতার মুখ। সাংবাদিকদেরকে বললাম এরপর লোকজন নিজের বইয়ের মুখ ভুলে যাবে, বইয়ের মধ্যে মমতার মুখ দেখতে পাবে, মুখ্যমন্ত্রীর মুখ দেখতে পাবে। দিনের আগে শুধু মুখ্যমন্ত্রীর মুখই আমাদেরকে দেখতে হচ্ছে, আর কারো মুখ উনি দেখতে দেবেন না। সব জায়গায় শুধু নিজের মুখ আর নিজেকে শুধু প্রজেকশন। স্বপ্ন কি ছিল দিদিমণির? তিনি প্রধানমন্ত্রী হবেন। দিদিমণিকে পরিষ্কার বলে দিদিমণি, আপনার কোনো চান্স নেই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এ জীবনে আপনার হওয়া হবে না। আপনি বাংলাদেশের ট্রাই করে দেখতে পারেন, ওখানে আপনার ঢাকা থাকলেও থাকতে পারে, সিট থাকলেও থাকতে পারে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনার হওয়া হবে না। তাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছেড়ে দিন। নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হচ্ছে। কোন নরেন্দ্র মোদী? যে 500 বছর পর অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছে। কি আমরা খুশি? তো খুশি? খুশি? যদি খুশি হয়ে থাকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাতে, তাহলে আমাকে হাত তুলে জয় শ্রীরাম বলে দেখান। জয় শ্রীরাম, জয় জয় श्रीराम। जो राम को लाए हैं हम उनको लाएंगे, जो राम को लाए हैं, जो राम को लाए हैं, जो राम को लाए हैं। বন্ধুগণ, এবারে ভোট মাথার ঠান্ডা রেখে ভালোভাবে ভেবে দিন। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গেছে, আমরা খুব খুশি। কিন্তু মনে রাখবেন, আজকে এই দেশে এমন অনেক শক্তি আছে, যেমন আসাদুদ্দিন ওবেসি। কি বলছেন উনি যেদিন অযোধ্যার রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠা হলো, তিনি বলছেন ওয়ান্স এ মসজিদ অলওয়েজ এ মসজিদ। বাংলা মানে কি? একবার যদি কোনো মসজিদ হয় সেটা সারা জীবনই মসজিদ থাকে। তাদেরকে আমি বলতে চাই, 500 বছর আগে ওখানে মসজিদ ছিল না, ওখানে ভগবান রামচন্দ্রের মন্দির ছিল। তো ওয়ান্স এ মসজিদ অলওয়েজ এ মসজিদ যদি হয়, ওয়ান্স এ মন্দির অলওয়েজ এ মন্দির, সব সময় সেখানে মন্দির থাকবে, কেউ মন্দির হাঁটাতে পারবে না। কিন্তু আমরা যদি অসচেতন হয়ে পড়ি, আমরা যদি ভুলে যাই, আবার বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে মনে রাখবেন আসাদুদ্দিন ওবেসির মতো লোকেরা, মমতা বন্দ্যোপাধ্যায় এর মতো লোকেদেরকে সঙ্গে নিয়ে, রাহুল গান্ধীর মতো লোকেদেরকে সঙ্গে নিয়ে অযোধ্যাতে আবার মন্দির ধ্বংস করে আবার ওখানে মন্দির সরিয়ে মসজিদ চালানোর ব্যবস্থা করছে। আমি পুলিশ প্রশাসনের কাছে, আমাকে অর্জুনটা খবর দিল, গেটের কাছে আমাদের কর্মীদেরকে আটকানো হচ্ছে। পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করতে চাই যে আমাদের কার্যকর্তাদেরকে ছেড়ে দিন, সবাইকে তাড়াতাড়ি মঞ্চে এখানে আসতে সহযোগিতা করুন। আপনারা নিয়ম মেনেই করুন, কিন্তু অতিরিক্ত নিয়ম দেখাতে যাবেন না। মনে রাখবেন, এখন নির্বাচন কমিশনের সামনে আছেন আপনারা, আপনাদের চাকরি চলে গেলে পাঠ্যভূমি বাঁচাতে আসবে না। সেগুলো সোজা হয়ে যান, তাহলে আমরা সোজা করার ব্যবস্থা করে দেবো। সোজা কিভাবে করতে হয় আমরা জানি। পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলে দিচ্ছি,
সোজা হয়ে যান। আমাদের কাছে রিপোর্ট আছে পার্থবাবুর সাথে রাত্রিবেলা করে কোন কোন আইসি কথা বলছেন, কে কার সাথে কথা বলছেন, এসপি কতবার কথা বলছেন, আর কি কি কথাবার্তা হচ্ছে আমাদের কাছে খবর আছে। সেই জন্য মনে রাখবেন, আপনার চাকরির উপরে যদি বিপদ আসে তৃণমূল কংগ্রেস বাঁচাতে আসবে না। তারা তাদের ঘরের ছেলে অনুব্রতকে বাঁচাতে পারেনি, আপনাদেরকে কি বাঁচাবে? অনুব্রত এখন তিহার জেলে অপেক্ষা করছে, দেখুন তিহার জেলের ভিতরে জেল খাচ্ছে। এখন তৃণমূল নেতারা দুভাবে আছে। আমাদের যেমন ট্রেনে আমরা যখন দূরপাল্লায় যাই আমরা টিকিট কাটি, কারো কনফার্ম হয়, কারো আরএসি হয়, কারো ওয়েটিং হয়। এখন রেল নিয়ম করেছে যে ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে চড়া যাবে না। যাদের কনফার্ম টিকিট আর যাদের আরএসি আছে তারা শুধুমাত্র টিকিট কেটে বা টিকিট নিয়ে এই ট্রেনে উঠতে পারবে। এখন তৃণমূল নেতারা এই দুভাবে আছে, হয় জেলের ভেতরে না আরএসিতে আছে, এই কালকে জেলে যাবো, পরশু জেলে যাবো, পরশু জেলে যাবো, পঞ্জিকা দেখা হচ্ছে কবে জেলে যাবে। কালকে দেখলাম অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে বেরিয়েছে। জেল থেকে বেরিয়ে বলছে মমতা ব্যানার্জি জেলে যাবে মোদী যদি প্রধানমন্ত্রী হয়। তো এটা শুনে বাংলার লোকেরা তো খুব খুশি, খুব আনন্দ হয়েছে। আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে, আরে দাদা অরবিন্দ কেজরিওয়াল বলছে মোদী যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তো মমতা ব্যানার্জি জেলে যাবে। আমি বললাম দেখুন, অরবিন্দ কেজরিওয়াল আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছে আমি জানতাম, তবে জেলের এই কয় মাস জেলে বসে জ্যোতিষবিদ্যাটা ভালোই চর্চা করেছে। উনি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন সত্যিই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চলে যাবে, জেলের ভেতরে যাবে, সেই দিন আসছে, সেই সময় আসছে। কেন? তার কারণ আপনারা দেখলেন প্রায় 26,000 চাকরি স্কুল সার্ভিস কমিশনের চাকরি, সেই চাকরি নিয়ে মামলা হলো। প্রথমে হাইকোর্টে 25,000 বা 26,000 চাকরি চলে গেল, তারপরে সুপ্রিম কোর্টে গেলেন, সে অর্ডার নিলেন কিছুদিনের জন্য। কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলছেন এসএসসি প্রাতিষ্ঠানিক চুরি করেছে, চুরি করে চাকরি বিক্রি করেছে। আমি এই মঞ্চ থেকে প্রশ্ন করতে চাই, দিদিমণি তো কাজের বেলায় কাজী, কাজ ফুরলেই পাজি, এই ফর্মুলায় বিশ্বাস করে। আর এটা সব থেকে ভালো জানে মাওবাদী নেতা কিষাণজি, তিনি স্বর্গে না নরকে আছে আমি জানি না, তিনি এটা ভালো বলতে পারবেন কিভাবে কাজের বেলায় কাজী আর কাজ ফুরলেই পাজি, এই ফর্মুলা মমতা ব্যানার্জি বিশ্বাস করে। আজকে মমতা ব্যানার্জি বলছে এসএসসি চাকরি দিয়েছে, আমি জানি কি? আরে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে বলতে চাই, এসএসসিতে এসএসসি সংস্থাপিত সংস্থা, আপনি বলছেন এসএসসির 5 পয়সাও দাম নেই। এসএসসি কি করবে না করবে সেটা ঠিক করে রাজ্য সরকার, আর রাজ্য সরকারের মাথা আপনি কোনোভাবে দায় এড়াতে পারেন না। এসএসসি প্রাতিষ্ঠানিক চোর মানে আপনার রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক চোর, আর সেই চোরদের সরকার রানী হচ্ছে আপনি মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে যে আমাদের মুখ্যমন্ত্রী চোর, আমাদের মুখ্যমন্ত্রী চোর, আমাদের মুখ্যমন্ত্রী চোর, তৃণমূল কংগ্রেস চোর, মুখ্যমন্ত্রীর ভাইপো চোর। এর আগে কেউ এরকম সার্টিফিকেট পাই। আজকে ভাবতে অবাক লাগে, তৃণমূল কংগ্রেস একের পর এক রেকর্ড করতে শুরু। আমরা ভারতবর্ষে দেখেছি এর আগে অনেক রাজনৈতিক দলের নেতারা জেলে গেছেন, জেলে গিয়ে থেকেছেন লালু প্রসাদ যাদব, জয়ললিতা, আরো অনেকে আছে। চুরির দায়ে জেলে গেছে, চুরির দায়ে উনি জেলে গেছেন। মোদি 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 বঙ্কিমচন্দ্রের পুণ্যভূমিকা, পুণ্যভূমিকা বঙ্কিমচন্দ্রের পুণ্যভূমিকা নরেন্দ্র মোদী স্বাগতম, মঙ্গলচন্দ্রের পুণ্যভূমিকা নরেন্দ্র মোদী স্বাগতম, স্বাগতম স্বাগতম।
ফটো নিয়ে এখন সম্মানিত করবে মোদীজিকে রবীন্দ্রনাথের ফটো দিয়ে সম্মানিত করবেন। মোদীজি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ। ব্যারাকপুর সংগঠনের জেলার সভাপতি মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়, ব্যারাকপুর সংগঠনের জেলার সহসভাপতি রবিশঙ্কর সিং মহাশয় ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে মোদীজিকে সম্মানিত করবেন। মোদীজি জিন্দাবাদ, মোদীজি জিন্দাবাদ। ব্যারাকপুর সংগঠনের জেলার ইনচার্জ মাননীয় বিজয় মহাশয় স্মারক দিয়ে মোদীজিকে সম্মানিত করবেন। পরশুরাম স্মারক দিয়ে মোদীজিকে সম্মানিত করবেন। সকলে একটা জোরে করতালি দিন। মোদীজি জিন্দাবাদ। ব্যারাকপুর সংগঠনের জেলার সাধারণ সম্পাদক রূপক মিত্র মহাশয় মহিলাটি বড়বার মূর্তি দিয়ে সম্মানিত করবেন। সঙ্গে করবেন সহসভাপতি রূপনাথ ব্যানার্জি মহাশয় এবং সম্পাদক সুব্রত খাঁ মহাশয়। মোদীজি জিন্দাবাদ। ক্ষুদিরামের ছবি দিয়ে মোদীজিকে সম্মানিত করবেন। গত 10 দিন ধরে আমরা যে মুহূর্তগুলো অপেক্ষা করছিলাম অধীর আগ্রহে, সেই বিশেষ মুহূর্ত আমাদের সামনে উপস্থিত বন্ধু। এখন আমাদের সামনে ব্যারাকপুর লোকসভার মনোনীত প্রার্থী অর্জুন সিং মহাশয় সমর্থনে বক্তব্য রাখবেন। আমাদের প্রিয় যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি, জোরে করতালি দিন। जय मां दुर्गा, जय मां दौड़ेश्वर काली। नमस्कार। केमन आছেন बैरकपुरवासी? बैरकपुर के आप सभी साथियों का ये प्यार, आपका ये आशीर्वाद मेरे सर आंखों पर यहां बड़ी संख्या में हमारी माताएं बहनें भी आई हैं। ये तस्वीर दिखा रही है कि बंगाल में इस बार एक अलग ही माहौल है, कुछ अलग ही होने जा रहा है।
2019 की सफलता से कहीं ज्यादा बड़ी सफलता इस बार भाजपा को मिलने जा रही है। पूरा देश जो कह रहा है, बंगाल उसको जोरों से कह रहा है और पूरा बंगाल कह रहा है आभार एक बार, आभार एक बार, आभार एक बार। भाई और बहनों, पश्चिम बंगाल मोदी के मिशन पूर्वी भारत का बहुत महत्वपूर्ण राज्य है। आप जानते हैं, आजादी के 50 साल तक कांग्रेस के परिवार ने ही सरकारें चलाई, लेकिन कांग्रेस शासन में पूर्वी भारत को सिर्फ गरीबी मिली, सिर्फ पलायन मिला। पश्चिम बंगाल हो, बिहार हो, झारखंड हो, उड़ीसा हो, आंध्र प्रदेश हो, इतने बड़े बड़े राज्य, इतने सामर्थ्यवान राज्य, और ये राज्य ऐसे हैं, किसी राज्य में अपार खनिज संपदा है, किसी राज्य में कोयले के भंडार भरे हैं, किसी के राज्य के पास समुद्री की ताकत, ब्लू इकोनॉमी, पोर्ट की ताकत है, किसी के पास अथाह उपजाऊ भूमि है, किसी के पास पर्यटन के लिए पूरे देश में सबसे ज्यादा पोटेंशियल है। बावजूद इसके कांग्रेस और इंडिया अलायंस के दलों ने पूर्वी भारत को पिछड़ा ही छोड़ दिया। 2014 में आपने आपके सेवक मोदी को सेवा करने का मौका दिया और मोदी ने ठाना है तो हिंदुस्तान का जो पूर्वी हिस्सा है, भारत का जो पूर्वी भाग है, उसको विकसित भारत का ग्रोथ इंजन बनाएंगे। आप देखिए, आज रेल, रोड, एयरपोर्ट और वॉटरवे का इतना आधुनिक नेटवर्क पूर्वी भारत में बन रहा है। डेडिकेटेड फ्रेट कॉरिडोर से बंगाल में, पूर्वी भारत में इंडस्ट्री का अभूतपूर्व विस्तार होने लगा। इन राज्यों में बनाया जा रहा गैस पाइपलाइन का नेटवर्क इंडस्ट्री को बहुत मदद करने वाला है। यहाँ के बंद पड़े खाद कारखानों को भाजपा सरकार ने फिर से शुरू करवाया है। आने वाले 5 सालों में पूर्वी भारत में ऐसे विकास कार्यों को और गति देने वाला समय है और इसके लिए मुझे आपका आशीर्वाद चाहिए।
भाई और बहनों, भाई और बहनों, बंगाल की ये धरती, बैरकपुर की ये धरती इतिहास रचने वाली धरती है। आजादी में अहम भूमिका निभाने वाली धरती है, लेकिन टीएमसी ने इसका क्या हाल बना दिया है। एक समय था जब बांग्लादेश की अर्थव्यवस्था को मजबूत बनाने में ये अपना बड़ा योगदान देता। आज टीएमसी ने इसे गोता लेता गढ़ बना दिया है। एक समय था जब बंगाल में एक से बढ़कर एक नए वैज्ञानिक खोज हुआ करती थी। आज टीएमसी के राज में जगह जगह बम बनाने की होम इंडस्ट्री चल रही है। एक समय था जब बंगाल घुसपैठियों के खिलाफ क्रांति किया करता था, लेकिन आज टीएमसी के संरक्षण में यहां घुसपैठिए फल फूल रहे हैं। साथियों, आज स्थिति ये है कि बंगाल में अपनी आस्था का पालन करना भी गुनाह हो गया है। बंगाल में टीएमसी सरकार राम का नाम नहीं लेने देती। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। बंगाल में टीएमसी ये सरकार रामनवमी नहीं मनाने देती। कांग्रेस और लेफ्ट के लोगों ने भी राम मंदिर के विरुद्ध मोर्चा खोल रखा है। आप मुझे बताइए साथियों, क्या टीएमसी, कांग्रेस और लेफ्ट के हाथ में, ऐसे लोगों के हाथ में ये महान देश सौंपा जा सकता है क्या? ये देश उनको दे सकते हैं क्या? साथियों, टीएमसी कांग्रेस के इंडिया अलायंस ने तुष्टीकरण और वोट बैंक की पॉलिटिक्स के आगे घुटने टेक दिए। कांग्रेस और इंडिया अलायंस के लोग कहते हैं कि मोदी के खिलाफ वोट जिहाद करो, वोट जिहाद। यहां टीएमसी के एमएलए ने कहा है कि हिंदुओं को भगीरथी में बहा देंगे। सोचिए, इतनी हिम्मत, इतना साहस, ये सब किसके सहारे हो रहा है? ममता बेगम। इन लोगों ने
बंगाल में हिंदुओं को दोयम दर्जे का नागरिक बनाकर रख दिया। साथियों, तुष्टीकरण की जीत में अब इंडिया अलायंस एससी, एसटी, ओबीसी को मिलने वाला आरक्षण भी छीनना चाहता है। ये लोग कह रहे हैं कि आरक्षण अब मुसलमानों को दिया जाए, और भी आधा अधूरा नहीं, थोड़ा सा नहीं, पूरा का पूरा आरक्षण मुसलमानों को दिया जाए। क्या आपको ये बात मंजूर है? क्या आप इसे स्वीकार करेंगे? क्या ये देश दलितों के साथ अन्याय स्वीकार करेगा? क्या ये देश आदिवासियों के साथ अन्याय स्वीकार करेगा? क्या ये देश पिछड़ों के साथ अन्याय स्वीकार करेगा? और देखिए, कर्नाटका में तो कांग्रेस ओबीसी को मिलने वाला रिजर्वेशन सारे के सारे मुसलमानों को दे भी चुकी है। इसलिए बंगाल के हमारे भाई बहन, आपको बहुत सतर्क रहने की जरूरत है। साथियों, वोट बैंक की इसी राजनीति में सीएए जैसे मानवता की रक्षा करने वाले कानून को विलेन बना दिया। रातों रात सीएए कानून को पीड़ितों को नागरिकता देने का कानून है। इससे किसी की नागरिकता नहीं छीनती, लेकिन कांग्रेस, टीएमसी जैसे दलों ने इसे भी अपने झूठ के रंग से रंग दिया। ये लोग विभाजन के पीड़ितों को उनका हक देने का विरोध कर रहे हैं। ये लोग मतवा साथियों को, नाम शूद्र साथियों को नागरिकता देने के खिलाफ है। इतना ही नहीं, ये सीएए कानून को खत्म करने तक की बातें कर रहे हैं। लेकिन आज मैं टीएमसी हो या कांग्रेस या फिर इंडिया अलायंस, मैं डंके की चोट पर बंगाल को 5 गारंटी दे रहा हूं। पांच गारंटी दे रहा हूं। जब तक मोदी है, धर्म के आधार पर आरक्षण नहीं दिया जाएगा। दूसरी गारंटी, जब तक मोदी है, एससी, एसटी, ओबीसी का आरक्षण कोई खत्म नहीं कर पाएगा। तीसरी गारंटी, जब तक मोदी है, रामनवमी मनाने से, भगवान राम की पूजा से कोई आपको रोक नहीं पाएगा। चौथी गारंटी, जब तक मोदी है,
राम मंदिर पर सुप्रीम कोर्ट का जो फैसला है, उस फैसले को कोई पलट नहीं पाएगा। और पांचवी गारंटी, जब तक मोदी है, सीएए कानून को भी कोई रद्द नहीं कर पाएगा। और आप जानते हैं, मोदी की गारंटी यानी गारंटी पूरा होने की गारंटी। जय श्री राम। मोदी ग्यारंटी हलो ग्यारंटी पूर्ण होबार ग्यारंटी। साथियों, हमारा बैरकपुर तो जूट इंडस्ट्री का हब रहा। गंगा मैया के आशीर्वाद से यहाँ खेती के साथ साथ कॉटन, पेपर और इंजीनियरिंग की इंडस्ट्री फली फूली थी, लेकिन आज जूट इंडस्ट्री बेहाल है। मजदूरों की सूद लेने वाला कोई है नहीं। ये सब है जब मोदी ने जूट के समर्थन मूल्य में काफी बढ़ोतरी की है। हमने अनाज, चीनी को जूट के बैग में पैक करने का नियम बनाया, जिससे जूट किसानों को मदद मिले। लेकिन जूट की धरती पर टीएमसी केवल झूठ बोल रही है। साथियों, टीएमसी जैसी भ्रष्ट पार्टियां हिंदुस्तान के इतिहास में बहुत कम दिखती है। यहाँ जनता खुद नारे लगा रही है। एक एक नागरिक बोल रहा, चीख चीख करके जनता बोल रही है, चोर धरो, जेल भरो, चोर धरो, चोर धरो, चोर धरो। यानी चोरों को गिरफ्तार करो और उन्हें जेल में डालो। ये नारा विपक्ष की किसी पार्टी ने नहीं दिया है, ये नारा दिया है बंगाल की जनता ने, आप लोगों ने दिया। साथियों, मैं जानकारी आपको देता हूं, जरा ध्यान से सुनिए। कुछ साल पहले टीएमसी सरकार पर सीएजी की रिपोर्ट आई। आप कल्पना कर सकते हैं कि उस रिपोर्ट में क्या कहा गया? उस रिपोर्ट में कहा गया है कि टीएमसी सरकार ने 2,30,000 करोड़ रुपए का कोई हिसाब ही नहीं दिया है। सीएजी कह रही है 2,30,000 करोड़ रुपए। कितने कितने 2,30,000 करोड़ रुपए, इसका कोई हिसाब ही नहीं है। ये पैसे कैसे और कहां खर्च हुए, किसके जेब में गए, कोई हिसाब किताब ही नहीं है। ये बहुत बड़ा घोटाला है। साथियों, टीएमसी कितनी भ्रष्ट पार्टी है, इसका एक और बहुत बड़ा उदाहरण है टीचर भर्ती घोटाला।
आपको तो पता है किस तरह टीचर भर्ती के लिए राज्य सरकार ने रेट कार्ड बनाए हुए थे। ये रेट कार्ड खुले बाजारों में बेचे जाते थे, यहां पदों की बोली लगती थी। और इतना ही नहीं, इस घोटाले के लिए OMR सीट्स को चलाया गया, फर्जी इंटरव्यू लिए गए और कोर्ट को भी कहना पड़ा कि घोटाले के पीछे सरकारी मशीनरी है। ये हाल बना दिया है टीएमसी ने हमारे बंगाल का। साथियों, मोदी बंगाल में हुई इस लूट की पाई पाई का हिसाब लेगा। ये जो नोटों के पहाड़ निकल रहे हैं, इन पहाड़ के मालिकों को छोड़ा नहीं जाएगा। मैं भ्रष्टाचार के पीड़ित हर बंगालवासी को कहूंगा, कोई भी भ्रष्टाचारी कान खोल के सुन लो, ये मोदी है। कोई भी भ्रष्टाचारी बचने वाला नहीं है। और देखिए, ये जो करोड़ों रुपए इनसे बरामद हो रहे हैं, ये पीड़ितों को वापस कैसे मिले, मोदी इसके लिए भी कानूनी रास्ता खोज रहा है। साथियों, टीएमसी सरकार के कुशासन का बहुत बुरा असर हमारी माताओं बहनों पर पड़ा है। हमारे SC ST परिवारों की स्थिति सबसे खराब है। संदेश खाली में क्या हो रहा है, ये पूरा देश देख रहा है। संदेश खाली के गुनहगार को पहले टीएमसी की पुलिस ने बचाया, अब टीएमसी ने एक नया खेल शुरू किया है। टीएमसी के गुंडे संदेश खाली बहनों को डरा रहे हैं, धमका रहे हैं, सिर्फ इसलिए कि अत्याचारी का नाम शाहजहां शेख है। उसके घर से बम बंदूक निकल रहे हैं, लेकिन वोट बैंक को खुश करने के लिए टीएमसी उसको क्लीन चिट दिलवाने में जुटी है। साथियों, विकसित भारत के लिए विकसित बंगाल जरूरी है। यहाँ किसानों और उद्योगों का उन्नयन जरूरी है। इसके लिए आपको बैरकपुर से अर्जुन सिंह जी को भारी बहुमत से विजयी बना है। कमल छाप पर पड़ा आपका हर वोट सीधा मोदी को पड़ेगा। आपको टीएमसी के गुंडों से डरने की जरूरत नहीं है। भारी मतदान करना है, करेंगे, भारी मतदान करेंगे, हर पोलिंग बूथ जीतेंगे। अच्छा, मेरा एक काम करेंगे, जरा हाथ ऊपर करके बताइए, मेरा काम करेंगे। ज्यादा से ज्यादा परिवारों में जाइए, ज्यादा से ज्यादा लोगों को मिलिए और कहिएगा कि मोदी जी आए थे और मोदी जी ने आपको जय श्री राम कहा है। बोलिए भारत माता की, भारत माता की, भारत माता की। बहुत बहुत धन्यवाद।